আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম কিশোরগঞ্জে ইশাকার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি থেকে। আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খাদিজঙ্গল ইউনিয়নে ইশাকার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি থেকে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ইশাকার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি ও তার ধ্বংসাবশেষ। সকাল 10টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরান থানা মোড় থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ভাড়া করে জঙ্গলবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিশোরগঞ্জ থেকে জঙ্গলবাড়ির দূরত্ব 7 কিলোমিটার। আমরা একটি ব্যাটারি চালিত অটোরিক্সা 250 টাকা দিয়ে হাফ ডাউন ভাড়া করে নিলাম। আপনারাও হাফ ডাউন ভাড়া করে নেবেন, না হলে আসার সময় গাড়ি পেতে ঝামেলাও হতে পারে। বন্ধুরা, চলেন যেতে যেতে ইশাকার জন্ম ও জঙ্গলবাড়ির ইতিহাসটা জেনে নেওয়া যাক। 1529 সালে বাউনবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করেন ইশাকা। তিনি ছিলেন সরাইলের জমিদার, বাড়ি অঞ্চলের শাসক ও বারবিয়ার প্রধান নেতা। 22 রাজপুত সম্প্রদায়ভুক্ত তার পিতামহ একের অধিক অযোধ্যা থেকে প্রথমে বাংলায় আসেন এবং বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদের অধীনে দেওয়ান হিসাবে চাকরি গ্রহণ করেন। তার মৃত্যুর পর পুত্র কালিদাস গজদানি পিতার দেওয়ান পদ লাভ করেন। কালিদাস গজদানি ইসলাম ধর্ম গ্রহণ করে সুলাইমান খান নাম ধারণ করেন। পরবর্তীতে সুলতানের কন্যাকে বিয়ে করে তিনি সরাইলের জমিদারি লাভ করেন। সরাইলেই সুলাইমানের পুত্র ইশাকা জন্মগ্রহণ করেন। সুলতান মৃত্যুগ্রহণ করার পর জামাতা সুলাইমান খান নিজেকে বৈধ উত্তরসূরি দাবি করে নতুন প্রতিষ্ঠিত আফগান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। 1545 সালে শেয়ার শাহর মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ দিল্লির সিংহাসনে আসন করেন। বাংলাকে একটি একক প্রশাসনীয় শৃঙ্খলায় আনার চেষ্টা করে, কিন্তু সুলাইমান খান ইসলাম শাহর ব্যবস্থা মেনে নিতে অস্বীকার করে যুদ্ধ লিপ্ত হয়ে পরাজিত হয়ে নিহত হন। এরপর তার দুই পুত্র ঈসা ও ইসমাইলকে বন্দী করে ইরানের বণিকদের কাছে দাসরূপে বিক্রি করে দেওয়া হয়। 1563 সালে তাজ খান কররানী বাংলা ও বিহারের শাসন ক্ষমতা গ্রহণ করলে ইশাকার চাচা কুতুব খান টাকার বিনিময়ে ইরানি বণিকদের কাছ থেকে তাদেরকে মুক্ত করেন। ইশাকা নিজ দেশে ফিরে এসে তার চাচার প্রচেষ্টায় তার বাবার জমিদারি লাভ করেন। 1583 সালে ইশাকার সাথে মুঘল সুবেদার শাহজাদ খাঁর প্রবল যুদ্ধ হয়। এই যুদ্ধে নারায়ণগঞ্জের কেজিপুর তথা কর্তব্য এলাকার দুর্গ ও অস্ত্রাগার ধ্বংস হয়। এরপর ইশাকা রাজধানী স্থানান্তর করেন সোনারগাঁ, আর আজকের গন্তব্য জঙ্গলবাড়িতে ইশাকার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন 1585 সালে। গ্রামীণ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন জানি গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে আসলাম, বুঝতেই পারিনি। গ্রামের এরকম নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হলে কিশোরগঞ্জের গ্রাম অঞ্চলে অবশ্যই আসতে হবে, যা দেখলে আপনার মন স্নিগ্ধ হয়ে যাবে। ইশাকার বাড়ির সামনেই দেখা পড়ল একে বেঁকে চলা নসুন্দা নদীর। ব্রিজটা পার হয়ে দেখতে পেলাম ছোট্ট একটা গ্রামীণ বাজার। গ্রামীণ বাজারের বেচাকেনি দেখতে দেখতে কখন যেন দুর্গের খুব কাছে চলে আসলাম, বুঝতেই পারিনি। শুরুতেই চোখে পড়ল পুরাতন কয়েকটি কবরের পাশে একটি দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদের পাশেই রয়েছে সেই আকাঙ্ক্ষিত স্থাপনার ধ্বংসাবশেষ।
বন্ধুরা, অবশেষে আমরা কিশোরগঞ্জের ইশাকার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়িতে এসে পৌঁছালাম। কিশোরগঞ্জ থেকে 30 থেকে 45 মিনিট সময় লেগেছে আমাদের এই ইশাকার জঙ্গলবাড়ি আসতে। ওটা কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় খাদিরজঙ্গল ইউনিয়নে অবস্থিত। চলে গেছে সময় আর রয়ে গেছে ধূসর স্মৃতি। এই ধ্বংসস্তূপে যেন ঐতিহাসিক মূল্য বিবেচনায় অমূল্য এক সম্পদ, যার বাজে বাজে লুকিয়ে আছে হাজারো স্মৃতি ও হাজারো ইতিহাস। এই দুর্গটি কিন্তু ইশাকা নিজেও তৈরি করেননি। 1985 সালে ক্লোজ রাজা লক্ষ্মণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে এই দুর্গটি ইশাকা দখল করেন। এটা অবশ্যই লক্ষ্মণ হাজরাও নির্মাণ করেনি। অনুমান করা হয় যে এটা পার্ট মুসলিম যুগে নির্মাণ করা হয়েছে। কিন্তু ইশাকা এখানে দ্বিতীয় রাজধানী করার পর দুর্গটির পরিবর্তন ও ব্যাপক সংস্কার করা হয়। মূল স্থাপনার ঠিক পেছন দিয়ে রয়েছে আরেকটি একতলা স্থাপনার ধ্বংসাবশেষ। এই স্থাপনায় আজও বাস করে ইশাকার বংশধরেরা। না কোনো রাজরাজার জীবন নাই, খুব দরিদ্রতার মাঝে তাদের জীবন পার হচ্ছে। চলেন শুনে আসি ইশাকার বংশধরের মুখ থেকে। আসসালামু আলাইকুম কাকা, এই যে আপনারা যে এখানে আছেন, আপনারা তো ইশাকার কততম বংশধর? আমি ইশাকার 15তম বংশধর। 15তম বংশধর। আপনারা বাবার এখানে ছিল? আমার পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত আমরা আছি। আপনারা এখন কি করেন? বা এখানে আমরা এখন ব্যবসা বাণিজ্য মধ্যে আছি আর কি। আর আপনাদের এই যে জমি জলসাসিন যেগুলা, এগুলা কি সব জমি আমাদের যে ইশাকার যে জমা জমি ছিল বা পরবর্তী ইশাকার পরবর্তী বংশধরদের যে জমা জমি ছিল, এখন পর্যন্ত আমাদের যে সয় সম্পদ আছে, যতটুকু টাকার কথা অতটুকু নাই। অনেকেই জোর দখল করে খাইতেছে, এরপরে কিছু 1 নম্বর পত্তনে চলে গেছে। আমরা 27 একর সম্পত্তির কাজনা দিতেছি, এর মধ্যে আমাদের দখলে আছে 5-6 একরের মতো। আর পুরা সম্পত্তি এলাকার কিছু ভূমিদস্যুরা বা যারা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে 1% বা 10% কিনে নিয়েছে, এরা এখন কানের কানি বুক করে খাইতেছে। এই অনেক ইউটিউবার আসে, আমার অনেক ইউটিউবারের সাক্ষাৎকার আছে, অনেক টিভি চ্যানেলের সাক্ষাৎকার আছে। আমি সরকারের কাছে এটি দাবি করি যে ইশাকার বংশধর হিসাবে যে আমরা এখানে যে নিপীড়িত অবস্থায় আছি, ওনারা যেন এই আমাদেরকে রক্ষা করেন সরকারিভাবে। কারণ আমাদেরকেও সেই একসময় এই দেশ, এই এখান থেকে, এই এলাকা থেকে, এই জঙ্গলবাড়ি থেকে রাজ্য পরিচালনা করত। এটা ইশাকার দ্বিতীয় রাজধানী ছিল। সেই ইশাকার বংশধর হিসাবে আজকে আমরা খুবই অবহেলিত অবস্থায় এই ইশাকার দ্বিতীয় রাজধানী বাঙ্গাছড়া বাড়ির মাঝে আমরা বসবাস করতেছি। এরপরে তো ইশাকার যে সয় সম্পদ বা আমাদের পূর্বপুরুষের যে সিএস মূলে যে আমরা আছি, এই সম্পত্তিগুলাও বিভিন্নভাবে ব্যাহত, বিভিন্ন লোকজন দখল করে খাইতেছে। আমি সরকারের কাছে এটি দাবি করছিলাম যে আপনারা যদি আমাদেরকে এই সম্পত্তিগুলো উদ্ধার করে দেন, এতে সরকারিভাবে যদি এখানে একটা কিছু করেন, এই যে ইশাকার একটা বিশাল পরিকাঠ, এই পরিকাটা ভূখ জবল করে মানুষ খাইতেছে। এই পরিকাটা তো ইশাকা একসময় নরসিংদী নদীর সাথে সংযোগ ছিল। এই নরসিংদী নদী দিয়া এই পরিকার ভিতরে ওনার রাজ্যের ভিতরে ঢুকতেন। তো এই পরিকাটারে এখন অবহেলিত অবস্থায় মানুষ ভূখ দখল করে খাইতেছে। এটার যদি সংস্কার করে এখানে কিছু বিনোদনমূলক ফেসবুক ছাড়ে বিভিন্ন লোকজন আইসা আনন্দ উপভোগ করতে পারে, এতে রাজস্ব একটা বিরাট আয় উঠে আসবে এখান থেকে। এর থেকে যদি রাজস্ব আয় থেকে আমাদেরকে কিছু অংশ আমাদেরকে ওনারা দেন, তা আমরা ফ্যামিলি নিয়ে যে আসি আমরা একটু উপকৃত হব, বা পাশাপাশি মানুষও আনন্দ ভোগ করতে পারবো। সরকার এই দিকে কোনো কর্ণপাত করে না। আমি অনেক ইউটিউবারের কাছে, চ্যানেলের কাছে বারবার বলতেছি যে বিনীতভাবে অনুরোধ করে জানাচ্ছি যে আপনারা এই পরিকাঠাকে উদ্ধার করেন, ইশাকার সম্পত্তি উদ্ধার করে আপনাদের আওতায় নিয়ে এখান থেকে আমাদেরকে কিছু আংশিক যদি আপনারা দেন, তাহলে সম্ভব। কারণ আমাদের দ্বারা তো এখন আর এটা সম্ভব না উদ্ধার করা।
আমরা এগুলো উদ্ধার করতে গেলে অনেক হুমকি টামকি দেয়, অনেক ধরনের থ্রেট দেয়, অনেক ধরনের পাইচারি করে, মানে আমাদের বিরুদ্ধে অনেক মন্তব্য সমালোচনা করে। আমি এটা আজকে আপনার যে ইউটিউবার আসছেন, আপনার কাছে এটাই আমার দাবি যে আমি ইশাকার বংশধর হিসাবে যে আমাদের সয় সম্পদ, ইশাকার যে সয় সম্পদ বিভিন্ন জায়গায় ব্যাহত আছে, এগুলো যদি সরকারিভাবে উদ্ধার করে যদি এখানে এই যে আপনারা দেখতেছেন যে দরবার পাল্টা ইশাকার, এটা প্রত্নতত্ত্ব বিভাগ ওনারা সংস্কার করছে, কিছু জায়গা ওনারা অ্যাকোয়ার করছে, অ্যাকোয়ার করে নিয়ে ওনারা পর্যটন করবে। বাকি যে ইশাকার পরিকাঠার কথা বললাম, এই পরিকাঠাও যদি এই সরকারিভাবে সংস্কার করে যদি পরিকাঠার একটা ফিজ, দুই সাইডটা ফিজ বুঝারে অনেক বাচ্চারা নিয়ে অনেক বিভিন্ন দূরদূরান্তের লোকজন আসে, এটা একটা বিনোদনমূলক একটা সুব্যবস্থা হবে। তো এইটার দিকে সরকার কোনো দিতে হয় না। তা আমার দাবি, ইশাকার বংশধর হিসেবে দাবি বা কিশোরগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে, এটা ইশাকার দ্বিতীয় রাজধানী ছিল, ইশাকার বিশাল একটা ব্যক্তিত্ব ছিল, এই বাংলার গর্ব ছিল। আজকে তার সব জায়গায় খালি এইটাই নেই, জঙ্গলবাড়িতে ওনার যত ওনার বাড়িঘর আছে, 22টা পরগনার মালিক ছিল, 6টা দুর্গ ছিল, ব্যাগগুলো ব্যাহত হয়ে আছে, বিভিন্নভাবে অবহেলিত অবস্থা আছে। এটা যদি সরকারিভাবে এটা সবগুলোকে ওনারা চেষ্টা করে, ইচ্ছা করলে অনেক কিছু হবে, এতে সরকার লাভবান হবে আমি মনে করি। সপ্তদশ শতাব্দীর প্রথম দিক দিয়েই দুর্গের ঠিক পাশে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ইশাকার বংশধররা নির্মাণ করেন। অনেকেই মনে করে যে এই মসজিদটি ইশাকা নিজেই নির্মাণ করেছেন। মুঘল স্থাপত্য শৈলীতে তৈরি এই মসজিদটি 4 কোণে 4টি সুউচ্চ মিনার বা টারেট রয়েছে। ঐতিহাসিক জঙ্গলবাড়িতে প্রাচীনতম নিদর্শন হিসাবে খালের সাক্ষী হয়ে এই মসজিদটি আজও টিকে আছে। অপরিকল্পিতভাবে মসজিদ ও দুর্গের মেরামত কাজ করার কারণে প্রাচীনত্বের আমেজ অনেকটা ব্লার হয়ে গেছে। বাংলার ইতিহাসে ইশাকা ও তার জঙ্গলবাড়ি দুর্গ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। সেই সমৃদ্ধ ইতিহাস টিকিয়ে রাখার স্বার্থে সেই স্থাপনাটিকে যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।